না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্যাম্পাসে ঢুকাই কেন, প্রশাসন জবাব চাই, ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। তো আমি বলবো যে বিপ্লব এখনও চলছে এবং এই জুলাই আমাদের একটা অনুপ্রেরণা। দেখুন, স্লোগানগুলো কিন্তু আমাদেরই মানে প্রতিবাদের যে ভাষা বলবো সেগুলো আমাদের কিন্তু এই পুরো আন্দোলনের সময়ের পরিক্রমায় কিন্তু আমাদের স্লোগানের যে কথাগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। আপনি দেখে থাকবেন শুরুতে কুটানা মেধা হলেও কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সেই এক দফার যে স্লোগানটি সেটি কিন্তু আমরা উচ্চারিত করেছিলাম সেই সময়টাতে। তো আমি আমার যেই 16ই জুলাইয়ের যে স্লোগানটি ছিল বাংলাদেশ কুইতমুচি হলের সামনে থেকে যেটি, সেইটার কথা যদি আমি বলি, 15 জুলাই ক্যাম্পাসে মেয়েদেরকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক যে মানে মারামারির যে ব্যাপারটি ছিল সেদিনের পরে কিন্তু বাংলাদেশ কুইতমুচি হল আর বঙ্গমাতা হলের মেয়েরা কিন্তু এর পরের দিন থেকে আর বাইরে যেতে পারেনি এবং সেখানে কোনো ধরনের কর্মসূচিতে তারা আসলে অংশগ্রহণ করেনি বা তাদের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল। তো আমরা কিন্তু মেয়েরা হল থেকে সে সময়টা বের হতে পারছিলাম না এবং 16ই জুলাইয়ের যে সন্ধ্যায় আমরা মোমবাতি প্রজ্বলন এবং ওই দিনের যে প্রতিবাদটি ছিল সেটি আসলে কম্বাইন একটা প্রতিবাদ ছিল। আবু সাঈদ ভাই শহীদ হওয়ার নিয়ে আমাদের আসলে মোমবাতি প্রজ্বলন এবং সেই দিন কিন্তু আমরা এটা উচ্চারণ করছিলাম যে আমার ক্যাম্পাসে টুকাই কেন, প্রশাসন জবাব চাই, আমার বোনকে মারলো কেন, প্রশাসন জবাব চাই। এই যে উচ্চারিত কথাগুলো সেদিন কিন্তু সেখান থেকে উঠে এসেছিল। আমার ওই দিন আমি যেটি বললাম যে আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্যাম্পাসে টুকাই কেন, প্রশাসন জবাব চাই, ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। এছাড়াও আমাদের যে স্লোগানগুলো কখনো পরিবর্তন হতো না, যে কুটানা মেধা। 15 তারিখ কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল পুরো আন্দোলনের এবং সেই দিন যে মেয়েদের উপর যে হামলা, এটি কিন্তু শুধুমাত্র আমাদের ক্যাম্পাসের মানুষের মনেই নাড়া দিয়েছিল না, এটা কিন্তু আপামর জনসাধারণের মনে এবং প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু এই ব্যাপারটা মানে খুবই খারাপভাবে নিয়েছিল এবং সেই দিনের পরেও যে মেয়েরা সেই সময় সজাগ ছিল এবং তারা তাদের প্রতিবাদের ভাষা যে থামায়নি, সেটি আসলে ওই দিন রাতের ঘটনা থেকে আমরা আসলে পাই। আমাদের আন্দোলনে কিছু স্ট্র্যাটেজি ছিল, যেমন মেয়েদেরকে যখন আন্দোলনে যেত তাদেরকে কিন্তু সামনের সারিতে রাখারও একটা স্ট্র্যাটেজি ছিল আন্দোলনের, কারণ মেয়েরা যদি সামনের দিকে থাকে তাহলে হামলা হওয়ার প্রবণতা কম হয় বা তাদেরকে টপকিয়ে তারপরে কিন্তু আমাদের ভাইদের দিকে আসতে হবে। তো এটাও একটা ব্যাপার ছিল যে মেয়েরা কিন্তু সে সময় পুরো আন্দোলন থেকে মানে 1 তারিখ থেকে আন্দোলনে কিন্তু মেয়েরা কিন্তু শিল্ড হিসাবে ছিল, ভাইদের শিল্ড হিসাবে। এবং 15 জুলাই ঘটনা যদি আপনারা বিভিন্ন ফুটেজ দেখেন বা ছবি দেখেন সেখানে দেখে থাকবেন যে তারা কিন্তু মানে বোনদের আঁচলের নিচে এসে যেদিন মারামারি হলো ক্যাম্পাসে আশ্রয় নিয়েছিল এবং তারা কিন্তু মেয়েরাও হামলা শিকার হয়েছে কিন্তু তারাও তখন আশ্রয় দিয়েছে। জুলাই কিন্তু এখনও চলছে এবং আমরা এটাকে বিপ্লবের জন্যই বলি, কারণ এটা থেমে যায়নি। আমাদের ভেতর থেকে আমরা একজন ইন্ডিভিজুয়ালও যদি চিন্তা করি যে কিছুটা নতুন কিছু করা উচিত এবং নতুন কোনো পরিবর্তন আসা উচিত, সেটাও কিন্তু বিপ্লব। এবং এটা কিন্তু একসময় খুবই মানে ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে কিন্তু বড় ধরনের দাবানলের মতো ছড়িয়ে যায়। তো আমি বলবো যে বিপ্লব এখনও চলছে এবং এই জুলাই আমাদের একটা অনুপ্রেরণা এবং জুলাই থেকে আমরা শিখেছি যে আমাদের নিজেদের অধিকারের জন্য আমাদের কথা বলতে হবে এবং সামনের দিনে যদি আমাদের অধিকার হরণের কেউ চেষ্টা করে এবং কোনো কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাহলে কিন্তু তারা পার পাবে না। এই ব্যাপারে মেসেজগুলো কিন্তু সেখান থেকে আসে এবং এরই মাঝে কিন্তু অনেক ধরনের ব্যর্থতা অবশ্যই আছে এবং কি বলবো যে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয়তো বা পুরোপুরি পূরণ হয়নি, কিন্তু আমরা হতাশ না, কারণ সামনে যে সময়টা আছে এবং এই যে পুরো দেশের মানুষজন একটা মানে জায়গা থেকে নড়ে চড়ে বসেছে, তো এটাও কিন্তু দরকার ছিল। আপনি যে ফ্যাসিস্টের সময়ে আপনি আপনার নিজের যে একটা অভিব্যক্তি বা ভিন্ন মতের কোনো প্রশ্ন সেখানে ছিল না, তারা তাদের রাজনৈতিক সহাবস্থানের কথা বলেন, কিছুই ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না। তো সেই ব্যাপারগুলো তো আস্তে আস্তে মানুষ ফিরে পাচ্ছে। আমি বলবো যে মানুষ এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেকটা স্যাটিসফাইড এবং তারা যে এই যে একটা ভোটাধিকার পাচ্ছে, তারা তাদের নিজেদের অপিনিয়ন, এবং আপনি যদি এখনও গ্রামে গঞ্জে চায়ের স্টলে গিয়ে দেখবেন যে তারা তাদের নিজেদের মতামত নিজেরা অবাধে দিয়ে দিচ্ছে। তো এই যে একটা কথা বলার স্বাধীনতা মানুষ কিছুটা হলেও ফিরে পেয়েছে, আমরা বলবো যে এটাই আমাদের সার্থকতা। আন্দোলনের থাকার ফলে চাপের মুখে বলতে যে 17 তারিখে থেকে তো আমাদের নামে যে মামলাটি হয়েছিল এবং যেহেতু সমন্বয়ক লিস্টে নামটি ছিল এবং সেই সময় থেকে কিন্তু আমার ফ্যামিলি একটা হয়রানির শিকার হয়েছে এবং সেই সময় আমার এলাকাতে ডিবি গিয়ে অনেক ধরনের করা এবং আমার 17 তারিখের পর থেকে আমার ফোন ট্র্যাকিংয়ের ব্যাপারগুলো ছিল, তো সেগুলো আমি পার্সোনালি আমাকে ভেয়ার করতে হয়েছে। কিন্তু নর্মালি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল, সো ওই রকম মানসিক মানে কোনো ধরনের স্টেজের মধ্য দিয়ে আমাকে যেতে হয়নি এবং আমি আমার পরিবারের সাপোর্ট পেয়েছিলাম সেই সময়টাতে। আমি আমার হল 17 তারিখ বন্ধ হয়ে যাওয়ার পর আমি আমার বান্ধবীর বাসায় থেকেছি এবং
সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের সামাজিকভাবে যে সাপোর্ট দরকার সেটি আমি পেয়েছিলাম সেই সময়।